ঠিক আছে কাকিমা, আমার কোনো আপত্তি নেই, বরং মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে বাইরে যেতে পারবো। আমি রাখছি কাকিমা। আমার এখন সময় এসেছে সিজদার বাবার অবর্তমানে একজন বাবার দায়িত্ব পালন করার। আজ বাদে কাল মেয়েটার বিয়ে, অনেক বড় দায়িত্ব কাঁধে এসেছে আমার। শোন, সিজদার বিয়ে বাবদ 1 টাকাও খরচ করবি না তুই। সিজদার বিয়ের সমস্ত খরচ আমার। তোদের বাড়ির একটা সুতাও আমি সিজদার শরীরে দেখতে চাই না। আমি তোর ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এটা আপনি কি বলছেন কাকিমা? আমি সিজদার মামা, আমার নিজের একটা মেয়ে, দায়িত্ব আছে না? মেয়েটার জন্য আমি কিছুই করতে পারিনি কাকিমা, এখন মেয়েটার জন্য কিছু করার সুযোগ পেয়েছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব বিয়ের আয়োজন কোনো ত্রুটি না রাখার, কাউকে কোনো অভিযোগ আনতে দিব না। তুই যা চাস তাই হবে। রাখছি এখন। ঠিক আছে কাকিমা। বলে রাশেদ চৌধুরী ফোন রেখে সিজদার রুমের দিকে অগ্রসর হয়। সিজদা সবেমাত্র আসরের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখছে। এরই মধ্যে রাশেদ চৌধুরী সিজদার রুমে প্রবেশ করে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, কিছু বলবা মামু? হ্যাঁ রে মা, বলার জন্যই তো এসেছি। দাঁড়ায় আসো কে? বিছানায় বসো, বসে কথা কও। সিজদার কথা শুনে রাশেদ চৌধুরী সিজদাকে বুকে টেনে নিয়ে বলল, তোকে এই মুহূর্তে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে ছিল না রে মা, কিন্তু আমার যে হাত পা বাঁধা অবস্থায় আছে, আজকে যা হলো এরপরেও আমি তোকে বিধির ভরসায় রাখতে পারছি না। সেজন্য শুক্রবারেই তোর বিয়ের পাকা কথা হয়েছে। কাকিমাও চাইছে বিয়েটা তাড়াতাড়ি হোক, তাই আমি আর দ্বিমত করিনি। তবে একটা সমস্যা হয়েছে মা, পাত্র বদল হয়েছে, এতে তোর কোনো আপত্তি আছে মা? না মামু, তুমি আমার গুরুজন, তোমার কথায় শেষ কথা। আমি জানি তুমি যা করবা আমার ভালোর জন্যই করবা। আজকে যদি আমার বিয়ের জন্য তুমি কোনো ভ্যান চালক, রিক্সা চালক পাত্র ঠিক করতা, আমি সেটাই হাসি মুখে মেনে নিতাম মামু। এই বিয়ে নিয়ে আমার কোনো সমস্যা নেই মামু, তাই তুমি কোনো চিন্তা করো না। তুমি যা বলবে তাই হবে। আমার কাছে কোনো কৈফিয়ত দেওয়ারও দরকার নেই মামু। শুনে প্রাণটা জুড়িয়ে গেল রে মা। দেখবি তুই একদিন অনেক সুখী হবি। তোর না পাওয়ার আদর, যত্ন, ভালোবাসা সবটা ফিরে দিতে পারবি। তোর মতো এত ভালো মেয়ের সাথে খারাপ কিছু হতে পারে না, কিছুতেই না। হসপিটাল থেকে বেরিয়ে সার্জিস সোজা হালিমা মঞ্জিলে চলে আসে। আজ সারাদিন এক প্রকার অস্থিরতার মধ্য দিয়ে কেটেছে তার। কিছুতেই নিজের কাজে ফোকাস দিতে পারেনি। বারবার চোখের সামনে সিজদার চুপসে যাওয়া ভীতু মুখটা ভেসে উঠছিল। সার্জিস চুপিসারে সিজদার ভীতু মুখের গোটা কয়েক ছবি তুলে নিয়েছে। এমনকি সিজদার ব্যবহার করা রক্তমাখা রুমালখানা সযত্নে নিজের কাছে রেখে দিয়েছে। যদিও রুমালখানা পেতে যথেষ্ট বেগ পেতে হয়েছে সার্জিসের, রক্তে মাখা রুমাল দেখে রামিম রুমালখানা ফেলে দিতে গেলে সার্জিস রামিমের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নেয় রুমালখানা, যেন অনেক মূল্যবান সম্পদ ফেলে দিতে গেছিল রামিম। সার্জিস ড্রয়িং রুমে পা রাখতেই হালিমা বেগম ছুটে এসে সার্জিসের হাতের ব্যান্ডেজ দেখে চোখে পানি জমে তার। সে ভেজা কণ্ঠে বলল, তোমার হাতে কি হয়েছে দাদু ভাই? তুমি ঠিক আছো তো? সকালে তোমার সাথে কথা হলো, কই তখন তো এই ব্যাপারে কিছু বললে না। কিছু না দাদু, সামান্য একটু চোট লেগেছিল। রামিম ড্রেসিং করে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। টেনশন করার মতো কিছু হয়নি। তুমি কেমন যেন আমার থেকে দূরে সরে যাচ্ছ দাদু ভাই। এত বড় একটা বিপদ হলো, অথচ আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না। Come on, darling. Nothing happened to me. I'm fine. Don't worry. ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। Okay, my dear. বলেই হালিমা বেগমের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে সার্জিস গুনগুন করে গান গাইতে গাইতে নিজের রুমে চলে যায়। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম বলল, আজকে তোমাকে একটু বেশিই খুশি লাগছে দাদু ভাই। মনে হচ্ছে যেন তোমার মনটা তোমার মধ্যে নেই। তোমার মনের দখলদার অন্য কেউ হয়ে গিয়েছে। সিজদার সাথে জোর করে বিয়ে দিলে তোমার এই হাসি খুশি মুখটা হয়তো দেখতে পারতাম না আমি। এখন মনে হচ্ছে আমি সাইফানের সাথে সিজদার বিয়ের সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। আমার একটা ভুল সিদ্ধান্তে তোমাদের দুটো জীবন নষ্ট হয়ে যেত। সাইফানের বিয়েটা ভালোই ভালোই মিটে যাক। এরপর তোমার মনের রানীকে খুঁজে বের করে তোমাদেরও 4 হাত এক করে দেব, তবেই আমার শান্তি মিলবে। তোর ডাক্তারবাবু দেখতে কি মেলা সুন্দর সিজদা? হ খালা, একদম সিনেমার নায়কের মতো। অনেক বড় মনের মানুষ ডাক্তারবাবু। না হলে চেনা না জানা না সম্পূর্ণ অপরিচিত একটা মাইয়ার লইগা কেউ এতটা করে কও? যে ভালা তার লাইগা আল্লাহ ভালোই করে রে মা। তোর কপাল অনেক ভালা রে মা। কত বড় লোক বাড়ির বউ হতে যাচ্ছিস, তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমার দুঃখ কষ্ট কখনো শেষ হবে না খালা।
আমার যে একটাই দুঃখ, আমার মা জীবিত থাকতেও আমি আমার মায়ের চেহারাটা দেখিনি, আমার মায়ের আদর ভালোবাসা পাইনি। আমার মা আমাকে আদর করে মুখে তুলে খাইয়ে দেয়নি, রোজ রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়নি। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে বলো? আজ বাদে কাল আমি এই বাড়ি সাইরা তোমার সাইরা চলে যাব। আমার একটা কথা রাখবা খালা, বিয়ার আগে আমার একটু মায়ের কাছে লইয়া যাইবা। তোর মা তো মেলা অসুস্থ, পাগল, কাউরে চিনতে পারে না। অপরিচিত কাউরে দেখলে কামড় দেয়, হাতের কাছে যা পায় তাই ছুঁইরা মারে। ওইখানে কারো যাওয়ার অনুমতি নেই। আল্লাহর ডাক মা, আল্লাহ যদি চায় তোর মা সুস্থ হইয়া তোর কাছে ফিরাইব, তুই তোর মায়ের ভালোবাসা ফিরে পাবি। সিজদা কিছু বলতে যাবে, তার আগে রাশেদ চৌধুরী এসে দরজায় কড়া নাড়ে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা বিছানা থেকে নেমে বলল, কিছু কইবা মামু? রাশেদ চৌধুরী কিছু না বলে সিজদার হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। সিজদা প্যাকেটটা নাড়াচাড়া করে দেখে বলল, কি আছে এর মধ্যে? একটা বোরকা আর হিজাব। আমার তো বোরকা হিজাব আছে, শুধু শুধু এগুলা কেন আনতে গেলা? আগামীকাল সকাল 10টায় কাকিমা তোকে নিতে আসবে, এই জন্য তোর জন্য একটা নতুন বোরকা নিয়ে এলাম। তুই আগে থেকে রেডি হয়ে থাকিস। কোথায় যাব? বিয়ের শপিং এ। আমি না গেলে হয় না মামু? না কাকিমা বারবার করে বলে দিয়েছেন, সে তোর পছন্দ অনুযায়ী সবকিছু কেনাকাটা করবেন। তুই সকাল সকাল তৈরি হয়ে থাকিস, কাকিমার যেন অপেক্ষা করতে না হয়। ঠিক আছে মামু। তুই কি মেয়েটাকে ভালোবাসিস সার্জিস? সার্জিস শাওয়ার নিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জিজের চুল ঠিক করছিল। তখনই সার্জিসের নিজেরই একটা প্রতিবিম্ব এসে সার্জিসকে প্রশ্নবিদ্ধ করে। সার্জিস কাল বিলম্ব না করে উত্তর দেয়, কিন্তু তোর চোখ মুখ যে অন্য কথা বলছে সার্জিস। তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুই তোর মায়াবতীর প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাকে অনেক ভালোবেসে ফেলেছিস। একদম রাবিশ কথা বলবে না, বলে দিলাম। মেয়েটাকে চিনি না জানি না, আজকেই প্রথম দেখা হয়েছে তার সাথে। প্রথম দেখায় ভালোবাসা হয় নাকি? ভালোবাসা হতে দিন, সপ্তাহ, মাস, বছর লাগে না। ভালোবাসা মনের অজান্তেই হয়ে যায়, যেমনটা তোর হয়েছে। তুই মানিস বা না মানিস, এটাই ঠিক যে তুই মেয়েটাকে ভালোবাসিস। তুই লক্ষ্য করেছিস আজকের দিনটা অন্য দিনের থেকে ভালো কেটেছে তোর? তুই আজ সারাদিন উৎফুল্ল হয়েছিলি, মেয়েটার কথা ভাবতেই হার্টবিট বেড়ে গিয়েছে, মুখে হাসি ফুটে উঠেছে, তাকে নিয়ে ভাবতে ভালো লেগেছে। এমনকি তার ব্যবহৃত রক্তমাখা রুমালখানাও নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছিস। রুমালখানা কখনো ছুঁয়ে দিচ্ছিস, ঘ্রাণ দিচ্ছিস। এসব কি ভালোবাসার লক্ষণ না? বলেই প্রতিবিম্বটা হাওয়ায় মিলিয়ে যায়। সার্জিস রক্তে মাখা রুমালখানা বুকের সাথে চেপে ধরে বলল, মেয়েটাকে ভালোবাসি কিনা জানি না, তবে তার সাথে বাকি জীবনটা কাটানোর স্বাদ জেগেছে। তার হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে চলতে ইচ্ছে করছে। আমি তো এর আগে কখনো প্রেমে পড়িনি, কোনো মেয়েকে ভালোবাসিনি, তাই বুঝতেও পারছি না আমার এসব ইচ্ছে অভিলাষের নামই কি ভালোবাসা। মেয়েটা একটা চুন্নি, হুট করে এসে আমার মনটা চুরি করে নিয়ে চলে গেল। চুন্নিটার নামে মামলা দেওয়া উচিত ছিল আমার। একা একা কি সব আবল তাবল বকছো ভাইয়া? তোমার রুমে তো তুমি ছাড়া কাউকে দেখতে পারছি না। মেয়েলি কণ্ঠস্বর শুনে সার্জিস পেছনে ফিরে তাকিয়ে দেখে দরজায় তার বোন সামিরা দাঁড়িয়ে রয়েছে। সামিরা তার নিজের মায়ের পেটের বোন না হলেও সামিরাকে সার্জিস অনেক ভালোবাসে। সামিরার সকল আবদার পূরণ করে। সামিরা দেখতে যেমন মিষ্টি তেমনি ব্রিলিয়ান্ট। সামিরা ক্লাস 10-এ পড়ে। সামিরারও ইচ্ছে তার ভাইয়ের মতো নামকরা একজন ডক্টর হবে। সামিরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে সার্জিস বলল, দরজায় দাঁড়িয়ে রয়েছিস কেন পাগলি? ভেতরে আয়। তুমি কার সাথে কথা বলছিলে ভাইয়া? সামিরার প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় সার্জিস। সার্জিস কি বলবে বুঝতে না পেরে বলল, ফোনে রামিমের সাথে কথা বলছিলাম। ওহ তাই বলো। আমি আরও ভাবছিলাম আমার নিরামিষ ভাইয়ের জীবন হয়তো আমিষের সঞ্চার হয়েছে। সামিরার কথা শুনে সার্জিস সামিরার কান টেনে ধরে বলল। সার্জিস সামিরাকে এক হাতে আগলে নিয়ে বলল, তবে রে পাখি বুড়ি। উফ ছাড়ো, লাগছে ভাইয়া। সরি। সরি কি ব্যথার বড়ি? সরি লাগবে না আমার। তোমার সরি ধুয়ে তুমিই পানি খাও। তাহলে কি লাগবে আমার মিষ্টি বোনটার? আমি তোমার নিজের বোন না বলে তুমি আমাকে একটুও ভালোবাসো না ভাইয়া। এভাবে বলতে পারলি সামিরা? আমি কখনো তোকে তোর ভাইয়ের অভাব বুঝতে দিয়েছি? কখনো বলেছি তুই আমার আপন বোন না? তুই তো আমার কলিজা। তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন। তোকে ভালো না বাসলে আর কাকে ভালোবাসবো বলতো? একদমই ভালোবাসো না ভাইয়া। যদি ভালোবাসতে তাহলে আগামীকাল যে আমার জন্মদিন
সেটা ভুলে যেতে না। সার্জিস সামিরাকে এক হাতে আগলে নিয়ে বলল, আমি আমার মিষ্টি বোনটার জন্মদিনের কথা ভুলে যাব? এটা কি আদৌ সম্ভব? আগামীকাল তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছি। কি সারপ্রাইজ বলো না ভাইয়া? কাঁথি একটা। সারপ্রাইজের কথা বলে দিলে কি সেটা সারপ্রাইজ থাকে বল? বলো না ভাইয়া, কি সারপ্রাইজ রেখেছো? এটা জানতে না পারলে আমার সারা রাত ঘুম হবে না, পেটে ব্যথা করবে। কিচ্ছু হবে না, কালকেরটা কালকে দেখতে পাবি। এখন যা, গিয়ে পড়তে বস। ওকে, থাকলাম না বড়লোকের রুমে। সামিরার কথা শুনে সার্জিস সামিরার কান টেনে ধরে বলল। বলেই সামিরা সার্জিসের রুম থেকে বেরিয়ে আসে, কিন্তু কয়েক কদম পা বাড়াতেই বিদ্যুৎ চলে যায়। মুহূর্তেই অমানিসা অন্ধকারে ছেয়ে যায় গোটা বাড়ি। সামিরা ফোনের ফ্ল্যাশ জ্বালাতেই আবছা আলোয় ড্রয়িং রুমে একটা পুরুষ অবয়ব দেখতে পায়। লোকটা গুটি গুটি পায়ে ভেতরের দিকে এগিয়ে আসছে। সামিরা ফোনের ফ্ল্যাশ অফ করে মনে মনে বলল, বাড়িতে নিশ্চয়ই চোর ঢুকেছে, কিন্তু এত কড়া সিকিউরিটির মধ্যে চোর কিভাবে বাড়িতে প্রবেশ করলো? আজকে চোরের একদিন কি আমার যতদিন লাগে। বলেই সামিরা নিঃশব্দে হেঁটে ড্রয়িং রুমে এসে নিজের ওড়না দিয়ে লোকটার মুখ ঢেকে দিয়ে লোকটাকে জাপটে ধরে চোখ বন্ধ করে চেঁচিয়ে বলল, চোর চোর, বাড়িতে চোর এসছে। মা, বাবা, ভাইয়া, দাদু, কে কোথায় আছো? তাড়াতাড়ি নিচে এসো, চোর ধরেছি চোর, তাড়াতাড়ি আসো সবাই। সামিরার চিৎকার শুনে দৌড়ে নিচে আসে সবাই। ততক্ষণে কারেন্ট চলে আসে। বিদ্যুতের আলোয় চোরের অবয়ব দৃশ্যমান হয়। শান্তা মির্জার যেন চোরকে চিনতে অসুবিধা হয় না। শান্তা মির্জা কর্কশ কণ্ঠে বলে উঠলেন, আরে আরে, কি করছিসটা কি? এত জোরে চেপে ধরেছিস কেন ছেলেটাকে? ছেলেটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তো, ছাড় বলছি। না, ছাড়বো না। তুমি আগে ঝাঁটায় গোবর মাখিয়ে এনে পিটাও চোরকে। আগে চোরকে সেটা দেখে নে, তারপর না হয় পিটাবো। শান্তা মির্জার কথা কর্ণকুহুরে প্রবেশ করতেই সামিরা তড়িৎ গতিতে চোরের মুখের ওপর থেকে ওড়না সরিয়ে দেয়। চোরকে দেখে সবাই যেন আকাশ থেকে পড়ে। সামিরা এক মুহূর্ত দেরি না করে চোরকে জড়িয়ে ধরে বলল, তুমি তুমি হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! তোমার তো সকালে আসার কথা ছিল, কিন্তু তুমি যে চোরের এন্ট্রি নিয়ে রাতেই আসবে এটা সত্যিই ভাবতে পারিনি। যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ভেবেছিলাম সোজা তোর রুমে গিয়ে তোকে সারপ্রাইজ দিব, কিন্তু তুই তো আমাকে চোরের উপাধি দিয়ে দিনি। তোর মতো ডাকাত বোন যে বাড়িতে আছে সেই বাড়িতে চোরের ছায়াও পড়তে পারবে না। সরি ভাইয়া, আমি সত্যিই বুঝতে পারিনি তুমি বিনা নোটিশে চলে এসছো। আর চোরেরা এমন চুপি চুপি আসে, তাই তো ভাবলাম বাড়িতে বোধহয় চোর ঢুকেছে। তোমার লেগেছে বুঝি? তুই খুব ভালো করে জানিস আমি একজন ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার। এমন ছোটোখাটো আঘাত আমার কাছে কিছুই না বোন। বলে সাইফান সামিরার কপালে চুমু এঁকে দেয়। তুমি কিন্তু আগে থেকে অনেক হ্যান্ডসাম স্মার্ট হয়ে গেছো ভাইয়া, চেহারায় গ্লো করছে। শুনেছি বিয়ের আগে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, কিন্তু এখন তো দেখছি তার উল্টোটা হয়েছে। আমার সেই পিচ্চি বোনটা দেখি অনেক কিছু বুঝতে শিখে গেছে। আমাকে পিচ্চি বলো না ভাইয়া, আমার বয়সী মেয়েদের বিয়ে হয়ে বাচ্চা কাচ্চাও হয়ে গিয়েছে। সামিরার কথায় হো হো করে হেসে ওঠে সাইফান। শান্তা মির্জা এতগুলো বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে যায়। তার চোখ ভিজে ওঠে। তিনি গুটি গুটি পায়ে সাইফানের দিকে এসে নিজের শাড়ির আঁচল দিয়ে সাইফানের কপালের ঘাম মুছে দেন। মায়ের আদর পেয়ে শান্তা মির্জার প্রতি সাইফানের সমস্ত রাগ অভিমান দূর হয়ে যায়। সাইফান তড়িৎ গতিতে শান্তা মির্জাকে জড়িয়ে ধরে। শান্তা মির্জাও দুহাতে ছেলেকে আঁকড়ে ধরে বলল, কেমন আছিস বাবুন? খারাপ থাকার কথা তো নয়, ভালো আছি মা, অনেক ভালো আছি। আমি খুব খারাপ মা, তাই না বাবুন? নিজের সুখের জন্য তোর হাত ছেড়ে দিয়েছিলাম, তোকে মায়ের আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে নিজের সুখের শান্তিতে সংসার করছে। এভাবে বলছো কেন আম্মু? সবারই ভালো থাকার অধিকার আছে। তোমার প্রতি আমার পাহাড় সমান অভিমান জড়ো হয়েছিল। আমার এই মুখ কখনোই তোমাকে দেখানোর ইচ্ছা ছিল না, কিন্তু যখন জানতে পারলাম বাবা তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি কতটা স্ট্রাগল করেছো, তখন তোমার প্রতি আমার সম্মান ভালোবাসাটা বেড়ে গিয়েছে। তোমার প্রতি কোনো রাগ অভিমান নেই আমার। সাইফানের কথায় দীর্ঘশ্বাস ফেলে শান্তা মির্জা। সাইফান খুব ছোট থাকতে সাইফানের বাবা শান্তা মির্জার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। একটা ডিভোর্সি মেয়েকে আমাদের সমাজের লোকেরা ভালো চোখে দেখে না। শান্তা মির্জার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
বিচ্ছেদের পর তিনি বাবার ঘাড়ে বোঝা হয়ে থাকবেন না বলে চাকরি করার সিদ্ধান্ত নেন। অনেক খোঁজাখুঁজির পর ফারুক মির্জার কোম্পানিতে শেফের চাকরি নেন। কিন্তু যখনই সবাই জানতে পারে যে শান্তা ডিভোর্সি, তখন থেকেই ঘরের বাইরে বের হওয়া দায় হয়ে যায় তার। রাত বিরাতে ছেলেপুলে তাদের বাড়ির সামনে ঘুরঘুর করতে শুরু করে, তাদের জানালায় ঢিল ছুঁড়ে মারে। পাড়ার মহিলারা এসে তাকে নানান কথা শুনিয়ে যায়। রাস্তাঘাটে বের হলে বাবার বয়সী পুরুষগুলো তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাকে খুব প্রস্তাব দেয়। এসব অপমান সহ্য করতে না পেরে শান্তা মির্জার বাবা তার দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। তিনি ফারুক মির্জাকে নিজের মেয়ের জন্য একটা ভালো পাত্র জোগাড় করে দিতে বলেন। ফারুক মির্জারও সেই মুহূর্তে সার্জিসের জন্য একটা মায়ের প্রয়োজন ছিল। সব দিক বিবেচনা করে ফারুক মির্জা শান্তা মির্জাকে বিয়ের প্রস্তাব দেন। শান্তা মির্জা দ্বিতীয় বিয়ে করতে নারাজ ছিলেন। তার একমাত্র ছেলে সাইফানকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু যত দিন যায় তার লড়াই আরও কঠিন থেকে কঠিনতর হতে শুরু করে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করেন। কিন্তু নাজমা মঞ্জিলে তার ঠাঁই মিললেও সাইফানের ঠাঁই মেলে না। সাইফান বঞ্চিত হয় মায়ের আদর ভালোবাসা থেকে। পুরনো কথা মনে পড়তেই চোখ ভিজে ওঠে শান্তা মির্জার। শান্তা মির্জা সন্তর্পণে শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে নিয়ে সাইফানকে বলল, লং জার্নি করে এসেছিস, যা বাবন গিয়ে ফ্রেশ হয়ে আয়, ডিনারের সময় হয়ে গিয়েছে, সবাই একসাথে বসে খাবি। সামিরা, তুই বাবুনকে সার্জিসের পাশের রুমটায় নিয়ে যা। বাবুনের আসার কথা শুনেই আমি রুম পরিপাটি করে রেখেছি। বাবুন সার্জেনের পাশের রুমে থাকবে। ঠিক আছে আম্মু। বলেই সামিরা সাইফানকে তার রুম দেখিয়ে দিল। সাইফান রুমে এসেই কাঁধ থেকে ব্যাগ নিচে ফেলে দিয়ে শুভ্র রাঙা নরম তুলতুলে বিছানায় ঠাস করে শুয়ে পড়ে। সে সবসময় চাইতো তার একটা পরিবার হোক, যেখানে মা বাবা সহ সকলের ভালোবাসা পাওয়া যাবে, সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে পারবে। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে ভাবতেই ভালো লাগে তার। মিনিট 5 বিশ্রাম নিয়ে সাইফান ওয়াশরুমে চলে যায়। প্রায় 20 মিনিট পর সাইফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়। পরনে সাদা টাওয়াল, শরীরে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মতো চকচক করছে। সাইফান অতি দ্রুত চেঞ্জ করে নিজে এসে দেখে সবাই ডাইনিংয়ে টেবিলে বসে পড়েছে। সাইফান সার্জিসের পাশের চেয়ারে বসে সবার সাথে কুশলাদি বিনিময় করে। শান্তা মির্জা সবাইকে খাবার সার্ভ করে, দিলেও সাইফানের প্লেটে খালি রাখেন। শান্তা মির্জার এহেন কার্যে মনক্ষুণ্ণ হয় সাইফানের। সাইফান চেয়ার ছেড়ে উঠতে গেলেই শান্তা মির্জা সাইফানের হাত ধরে সাইফানকে চেয়ারে বসিয়ে দিয়ে প্লেটে খাবার নিয়ে সাইফানের মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে। সাইফানও পরম যত্নে শান্তা মির্জার হাত থেকে খাবার নিয়ে চিবোতে থাকে। সাইফান আর শান্তা মির্জার এই আবেগঘন মুহূর্ত দেখে চোখ ভিজে ওঠে সার্জিসের। সার্জিস না খেয়ে প্লেটের মধ্যে হাত ধুয়ে বড় বড় কদমে পা ফেলে নিজের রুমের দিকে অগ্রসর হয়। ডাইনিং টেবিলে উপস্থিতরত সবাই সার্জিসের এহেন কার্যে হতভম্ব হয়ে যায়। হালিমা বেগম খাওয়া ছেড়ে উঠে এসে সার্জিসের হাত ধরে বলল, খাবার রেখে যেতে হয় না দাদু ভাই, খেয়ে যাও দাদু ভাই। সার্জিস এক ঝটকায় হালিমা বেগমের হাত সরিয়ে দিয়ে বলল, আমার খেতে ইচ্ছে করছে না দাদু, প্লিজ আমাকে জোর করো না। বলে সার্জিস রুমে এসে দরজা বন্ধ করে দেয়। পুরুষ মানুষের নাকি কান্না করা বারণ, কিন্তু সে এই বারণ মানতে পারে না। অজানা কষ্টে নিঃশ্বাস ভারী হয়ে আসে, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার। চেহারায় অসহায়ত্ব ফুটে ওঠে, নিজেকে বড্ড একা মনে হয়। সার্জিস নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেও পারে না। সে দৌড়ে গিয়ে কাবারের উপর সমস্ত কাপড় ফেলে দিয়ে একটা ছবি অ্যালবাম বের করে তার মায়ের ছবিতে অজস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে। চোখের পানি ফেলতে ফেলতে বলল, কেন আমাকে একা করে চলে গেলে আম্মু? তুমি ছাড়া কেউ কখনোই আমাকে ভালোবাসেনি। বাবা আমার জন্য মা এনেছিল, কিন্তু তিনি কখনো আমার মা হয়ে উঠতে পারেননি। আবার মা হয়ে ওঠার থেকে মির্জাবাড়ির বউ হয়ে ওঠার বেশি আকাঙ্ক্ষা ছিল তার। জানো মা, সে কখনোই আমাকে তোমার মতো আদর করেননি, আমাকে ভালোবাসেননি। আজকে যখন তিনি সাইফানকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল, আমার ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তোমার কথা বড্ড মনে পড়ছিল। হুটহাট তোমার অনুপস্থিতি অনেক পীড়া দেয় আমাকে মা, আমি সহ্য করতে পারি না মা। বলে সার্জিস বেলকনিতে এসে আনমনে আকাশের দিকে তাকিয়ে থাকে। সে রাতটা নির্ঘুম কেটে যায় সার্জিসের। সাইফনের সাথে দেখা করবি সিজদা? তুই যদি চাস তোর আর সাইফনের দেখা করার ব্যবস্থা করে দিতে পারি, নিজের মতো কথা বলতে দিতে পারবি। না মামু, এসবের কোনো প্রয়োজন নেই। যার সাথে সংসার করবি তাকে বিয়ের আগে একটা নজর দেখবি না? তুমি তো দেখছো, আমার আর গোটা করে দেখানোর কোনো দরকার নাই মামু। আমি সাইফনকে সরাসরি দেখিনি, তোর ফোনে সাইফনের ছবি দেখাচ্ছি। তোকে তো বলাই হয়নি সাইফন
একজন আর্মি অফিসার, গায়ের রং একটু চাপা হলেও একজন সুন্দর সুদর্শন পুরুষ। তুই নিজে চোখেই দেখ। বলে রাশেদ চৌধুরী নিজের ফোন থেকে সাইফানের ইউনিফর্ম পরা একটা ছবি সিজদার সামনে তুলে ধরে। কেমনে? সিজদা একটু লজ্জা পায়। যেমন হয় হোক, এসব নিয়ে আমার কোনো সমস্যা নাই মামু। রাশেদ চৌধুরী কিছু বলার আগে বিথি চৌধুরী বলল, সমস্যা থাকার তো কথা না সিজদা, বড়লোক বাড়ির বউ হবি, তোর চোখ তো এখন বড় বড় হয়ে গেছে, সাথে নির্লজ্জ বেহায়াও হয়ে গেছিস। মামার সাথে নির্লজ্জের মতো বিয়ের ব্যাপার নিয়ে আলোচনা করছিস। ছি সিজদা, ছি। এখানে নির্লজ্জের কিছু দেখলে বিথি? এই কাজটা তো তোমার করার কথা ছিল, কিন্তু না, তুমি তো হিংসা জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছ। সিজদার এত ভালো পাত্রের সাথে বিয়ে হচ্ছে, এটা তুমি কিছুতেই মানতে পারছো না। তুমি চেয়েছিলে কোনো দারোয়ান বা ড্রাইভারের সাথে সিজদার বিয়ে দিতে, কিন্তু যখন দেখলে তোমার সেই চাওয়া পূরণ হয়নি, তখন থেকেই তোমার চোখে জ্বলছে। আর মাত্র কালকের দিনটা, পরশুদিন মেয়েটা চলে যাবে, তাই দয়া করে এই 2 দিন অন্তত মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো। সিজদাকে বাড়ির কাজের মেয়ে না, নিজের মেয়ের চোখে দেখো। কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা? কার সাথে কার তুলনা করছো তুমি? আমার মেয়ের নখের সমান যোগ্যতাও তোমার বোনের মেয়ের নেই। আসলে আমি একজন মেরুদণ্ডহীন পুরুষ মানুষ, আমার উচিত। বাকিটা বলতে দেয় না সিজদা। সিজদা রাশেদ চৌধুরীকে থামিয়ে দিয়ে বলল, থাক না মামু, আমার জন্য শুধু শুধু তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না তো। সিজদার কথা শুনে বিথি চৌধুরীর কাছে সিজদার কথা যেন বিথি চৌধুরীর কাছে কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার মতো মনে হলো। সে সিজদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যার দরুন খাটের কোণার সাথে আঘাত লেগে সিজদার কপাল থেকে রক্ত বেরিয়ে আসে। সেদিকে খেয়াল নেই বিথি চৌধুরী। তিনি সিজদার দিকে ক্ষিপ্ত হয়ে এসে বলল, আমাদের মধ্যে যখনই কোনো ঝামেলা হয় সেটা তোকে ঘিরেই হয়, তুই এত অশান্তির কারণ। রাশেদ চৌধুরী সিজদার কপাল দিয়ে রক্ত বের হতে দেখে দৌড়ে এসে সিজদাকে নিচ থেকে তুলে নিয়ে খাটের ওপর বসিয়ে দেয়। এদিক ওদিক ফার্স্ট এড বক্স খুঁজে না পেয়ে দৌড়ে নিজের রুমে ফার্স্ট এড বক্স নিতে ছুটে আসেন। রাশেদ চৌধুরীকে বিচলিত হয়ে সিজদার রুম থেকে বেরিয়ে যেতে দেখে সালেহা বেগম তড়িৎ গতিতে সিজদার রুমে প্রবেশ করে। সিজদাকে রক্তাক্ত অবস্থায় দেখে সালেহা বেগমের কলিজা মোচড় দিয়ে ওঠে। সালেহা বেগম কি করবে বুঝতে পারে না। তাকে বিচলিত হতে দেখে সিজদা বলল, আমার কিছু হয়নি খালা, সামান্য একটু কাইটা গেছে, তুমি চিন্তা করো না তো, ঠিক হয়ে যাইব। তোর কপাল ফাটা তো, রক্ত বাইর হইতেছে, ডাক্তারের কাছে লইতে হইব। ডাক্তারের কথা বলতেই সিজদার চোখের সামনে গায়ে সাদা অ্যাপ্রন, গলায় স্টেথোস্কোপ ঝোলানো সার্জিসের গম্ভীর থমথমে চেহারাটা ভেসে ওঠে। সার্জিসের কথা মনে পড়তেই সিজদার অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। সকাল 9টা। হালিমা মঞ্জিলের সব সদস্যরা ব্রেকফাস্টের জন্য ডাইনিং টেবিলে বসে পড়েছে, কিন্তু সার্জিসের দেখা নেই। সার্জিসকে না পেয়ে হালিমা বেগম সার্জিসের রুমে এসে দেখে সার্জিস হসপিটালে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। হালিমা বেগমকে দেখে সার্জিস হাত ঘড়ি পড়তে পড়তে বলল, বাইরে কেন, ভেতরে এসো বিউটিফুল লেডি। নিচে সবাই ব্রেকফাস্ট করছে, তুমি এখনো নিচে যাওনি কেন? আমি নিচে যাইনি সেটারও খেয়াল করেছো তুমি? আমাকে নিয়ে ভাবার সময় আছে তোমার? এভাবে বলছো কেন দাদু ভাই? আমার জন্য কখনোই কারোর কোনো সময় ছিল না দাদু। মা যাওয়ার পর বাবা যেন বড় হয়ে গেল। আমি কখন কোথায় যাই, কি করি, কি খাই না খাই, সেগুলো দেখার সময় ছিল না তার। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত থাকতো সব সময়। বাবা মনে করতো টাকাই সব। আমাকে লাখ লাখ টাকা দিত, অথচ আমি ছিলাম ভালোবাসার কাঙাল। ভেবেছিলাম আর কেউ আমাকে ভালো না বাসলেও আমার দাদু আমাকে ভালোবাসে, কিন্তু তুমিও আমাকে ভালোবাসো না দাদু। আসলে মা ছাড়া আমাকে কখনোই কেউ ভালোবাসেনি। যদি ভালোই বাসতে আমি তোমার একটা কথার অবাধ্য হবার জন্য আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারতে না। এখন তোমার কাছে আমার থেকেও সাইফানের মূল্য অনেক বেশি দাদু। তুমি ভুল ভাবছো দাদু ভাই। সঠিক ভুল বিচার করার বয়স আমার হয়েছে দাদু ভাই। আমি যে শুধুমাত্র আমার মান সম্মানের কথা ভেবে সিজদাকে সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি এটা না, আমি সিজদাকে নতুন একটা জীবন উপহার দিতে চেয়েছি। জানো দাদু ভাই, সিজদার বাবা একজন সিআইডি অফিসার ছিলেন, তিনি নিখোঁজ, মৃত বলা চলে। মা বেঁচে থাকতো মৃত। মামা বাড়িতে কাজের লোকের পরিচয় বড় হয়েছে। মেয়েটাকে দেখেই আমার মায়া লেগেছে। আমি চেয়েছি তাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। বিয়ে ছাড়া
সিজদাকে ওই বাড়ি থেকে বের করার কোনো উপায় ছিল না। তাই আমি যে কোনোভাবেই হোক বিয়েটা দিতে চেয়েছি। তোমাকে অনেকবার বলার পরেও তুমি রাজি হওনি, তাই সাইফানের সাথে বিয়ের সিদ্ধান্ত নেওয়া। তুমি যদি বিয়েতে রাজি থাকতে তাহলে তো এসবের কোনো প্রয়োজন ছিল না। থাক না দাদু, এসব শুনতে আমার ভালো লাগছে না। আমি আসছি। আসছি মানে? ব্রেকফাস্ট করবে না? বাইরে থেকে করে নেব। বাই বলে সার্জিস হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সার্জিসের যাওয়ার পানে তাকিয়ে হালিমা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বেরিয়ে এসে হালকা পাতলা নাস্তা সেরে তিনি ও বিয়ের শপিংয়ের জন্য বেরিয়ে পড়েন। হালিমা বেগম সিজদাকে নিয়ে মেট্রো শপিং মলে বিয়ের শপিং করতে এসেছে। সিজদার পরনে কালো বোরখা, চোখ দুটো অনেক মায়াবী দেখাচ্ছে। এত বড় মলে কখনো আসা হয়নি সিজদার। শপিং মলে কলহ, লোকজনের সমাগম দেখে ভয়ে জড়সড় হয়ে যায় সিজদা। সালেহা বেগম সিজদার সাথে আসতে চেয়েছিল, কিন্তু বাড়িতে অনেক কাজ থাকার দরুন তিনি আসতে পারেননি। বিথি চৌধুরী, ঐশ্বর্য চৌধুরী মা মেয়ে দুজনকেই হালিমা বেগম খুব একটা পছন্দ করেন না দেখে রাশেদ চৌধুরী তাদেরকে সিজদার সাথে পাঠাতে চাননি। অগত্যা সিজদার একারই আসতে হয়েছে। মির্জা পরিবারের সদস্যরা সবসময় মেট্রো শপিং মল থেকেই কেনাকাটা করেন। হালিমা বেগমকে খুব ভালো করে চেনেন তারা। মির্জা পরিবারের সদস্যদের সাথে খুব ভালো বন্ডিং তাদের। হালিমা বেগমকে আসতে দেখে শপিং মলের ম্যানেজার হালিমা বেগমের দিকে এগিয়ে এসে সালাম দিয়ে বললেন, কাকিমা, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনার কী কী লাগবে বললে আমি আমার লোকদের দিয়ে হালিমা মঞ্জিলে পাঠিয়ে দিতাম। সশরীরে শপিং মলে এসে ঘুরে ঘুরে শপিং করার মজাই আলাদা। সেটা অবশ্য ঠিক বলেছেন কাকিমা। এখন বলুন আপনার কি কি লাগবে। তোমাদের এখানকার বেস্ট বিয়ের কালেকশন দেখাও। ঠিক আছে কাকিমা, আপনারা আমার সাথে আসুন। হালিমা বেগম সিজদার পা থেকে মাথা পর্যন্ত যা যা লাগে প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা করার পর মির্জা পরিবারের সদস্যদের পাশাপাশি মির্জাদের, সিজদার মামা মামি, ঐশ্বর্য এমনকি সালেহা বেগমের জন্য কেনাকাটা করেন। কেনাকাটা শেষ করে মল থেকে বের হতেই রাশেদ চৌধুরীর সাথে দেখা হয়। তাকে দেখে হালিমা বেগম বলেন, ভালোই হয়েছে তুই এসেছিস। অনেক হাঁটাহাঁটি করে আমার শরীরটা ঠিক লাগছে না, তুই সিজদাকে নিয়ে যা। আমি কি আপনাকে বাড়িতে পৌঁছে দিব কাকিমা? না না, ড্রাইভার তো আছেই, তোর আর কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত যেতে হবে না, তুই বাড়িতে যা। আর হ্যাঁ, সিজদা এখন তোর কাছে আমানত স্বরূপ, আমানতের খেয়ানত করবি না কিন্তু। ঠিক আছে কাকিমা। হালিমা বেগম সিজদার হাত দুটো নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে বলল, নিজের খেয়াল রেখো সুন্দরী। আপনিও নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ রাখবো, তাছাড়া এই 2 দিন পরেই তুমি তো আসছোই আমার খেয়াল রাখার জন্য। এই বুড়িটার খেয়াল রাখবে তো? অবশ্যই রাখবো ম্যাডাম। আবারও ম্যাডাম? কতবার বলেছি আমাকে ম্যাডাম বলবে না, এবার কিন্তু কানের নিচে ঠাটিয়ে এক চড় মেরে দেব। সিজদা মুচকি হেসে বলল, আর কখনো ম্যাডাম বলবো না দাদিজান। এই তো লক্ষ্মী নাথ বউ আমার বলে হালিমা বেগম রাশেদ চৌধুরী সিজদার থেকে বিদায় নিয়ে নিজের গন্তব্যে ছুটে চলেন। তিনি যেতেই রাশেদ চৌধুরী বলল, সিজদা তুই এখানে একটু দাঁড়া, আমি সামনের দোকান থেকে একটু আসছি, বেশি সময় লাগবে না, 5-10 মিনিটের মধ্যে চলে আসব। ঠিক আছে মামু, তুমি যাও। এখানেই দাঁড়িয়ে থাকবি, এখান থেকে এক পা নড়বি না। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঝড় বৃষ্টি যাই হয়ে যাক না কেন আমি এখান থেকে এক চুলও নড়বো না। বলে সিজদা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। ম্যামকে কবে বিয়ে করছেন স্যার? সার্জিস মনোযোগ সহকারে রিপোর্ট চেক করছিল। রামিমের প্রশ্নে কিছুটা বিরক্ত প্রকাশ করল, বলল, কথায় বলে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোমার ব্যাপারটা হচ্ছে কাইন্ড অফ পাড়াপড়শির মতো। পাড়াপড়শির না হয় কাজ থাকে না, এই জন্য তারা অন্যের ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করে, কিন্তু তোমার তো কাজ রয়েছে রামিম। তুমি নিজের কাজ ছেড়ে আমার বিয়ে নিয়ে পড়েছো কেন? আমার মন বলেছে আপনি ম্যামকে অনেক বেশি পছন্দ করেন। পছন্দের মানুষকে যত দ্রুত সম্ভব নিজের করে নেওয়াই ভালো, না হলে যদি একবার হারিয়ে যায় তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। এজন্যই বলছিলাম ম্যামকে তাড়াতাড়ি বিয়ে করে নিন। আমি তো ভেবেছি আপনার বিয়েতে অনেক মজা করব, হই হুল্লো করবো। বিয়েতে শুধু খাওন আর খাওন, একবারে কগজি ডুবিয়ে খাবো। যখন বিয়ে করি তখন খেয়েও, এখন যাও নিজের কাজে মনোযোগ দাও। ওকে স্যার। বলে রামিম চেম্বার থেকে বেরিয়ে যায়। রামিম যেতেই সার্জিস ফোন বের করে গ্যালারি থেকে সিজদার ছবি বের করে জুম করে দেখে বলল, তোমাকে ঠিক কোন নামে ডাকবো আমি বুঝতে পারি না,
তুমি একাধারে মায়াবতী, মায়াবিনী, চন্দ্রমুখী, সুস্মিতা, সুচয়না, সৌন্দর্যময়ী, ঠিক যেন অল ইন ওয়ান। লাঞ্চ টাইম ব্রেকের সময় সার্জিস লাঞ্চের জন্য বের হয়ে এমন সময় রামিম দৌড়াতে দৌড়াতে এসে সার্জিসের সামনে দাঁড়িয়ে যায়। রামিমকে হাঁপাতে দেখে সার্জিস বলল, কি হয়েছে রামিম, এভাবে ছুটে এলে যে? কুকুরে তাড়া করেছিল নাকি? তুমি তো আবার নিজের গার্লফ্রেন্ডের থেকেও কুকুরকে বেশি ভয় পাও। আজকে কুকুর তাড়া করেনি, গার্লফ্রেন্ড তাড়া করেছে স্যার। গার্লফ্রেন্ড তাড়া করেছে স্যার। স্যার, আমার একটা হেল্প করবেন প্লিজ স্যার, আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। চেষ্টা করব। স্যার, আমার সাথে একটু শপিং মলে চলুন না প্লিজ স্যার। সরি রামিম, আই ডোন্ট হ্যাভ টাইম। স্যার প্লিজ চলুন না, আজকে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কিন্তু কাজের চাপে আমি সেটাও ভুলে গিয়েছিলাম। এখন গার্লফ্রেন্ডকে খুশি করাতে না পারলে আমাদের ব্রেকআপ হয়ে যাবে স্যার। প্লিজ স্যার চলুন না। হলে হোক, আই ডোন্ট কেয়ার। সার্জিসের কাটকাট উত্তরে মুখ চুপসে যায় রামিমের। রামিমের চুপসে যাওয়া মুখখানি দেখে সার্জিসের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে। সার্জিসকে হাসতে দেখে রামিম বলল, নিজে তো কখনো প্রেম করতে পারবেননি, এজন্যই আপনি চাইছেন না আমার প্রেম টিকে থাকুক, আমার ব্রেকআপ প্রার্থনা করছেন আপনি। তুমি এত করে যখন বলছো তখন আর না গেলে হয় না। আফটার অল গিফটটা তো আমার বোনের কাছেই যাবে, তাই না রামিম? সার্জিসের প্রশ্নে হতবাক হয়ে গেল রামিম। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। রামিম তোতলাতে তোতলাতে বলল, এসব কী বলছেন স্যার? আপনার বোনের কাছে যাবে মানে? কে আপনার বোন? আমি তো আপনার বোনকে চিনিই না। মিথ্যা কথা বলে লাভ নেই রামিম, আমি জানি সামিরা আর তুমি একে অপরকে ভালোবাসো। প্রায় 2 বছরের রিলেশনশিপ তোমাদের, কিন্তু তোমরা দুজনেই ভুল পথে পা বাড়িয়েছো রামিম। আমি জানি না তোমাদের ভালোবাসার শেষ পরিণতি কী হবে। সামিরা না হয় বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি, ভুল পথে পা বাড়িয়েছে, কিন্তু তুমি তো অ্যাডাল্ট পারসন, তুমি জেনে শুনে এমন ভুল কিভাবে করতে পারলে রামিম? মন দেওয়া নেওয়া কি আর ধনী গরিব টাকা পয়সা দেখে হয় স্যার? হ্যাঁ মানছি যে আমি আপনার একজন অ্যাসিস্ট্যান্ট, অনেক টাকা পয়সা নেই আমার, কিন্তু স্যার বিশ্বাস করুন আমি সামিরাকে অনেক বেশি ভালোবাসি। দুটো মনের মিল, দুজনের মধ্যে ভালো ব্লন্ডিং, বন্ধুত্বপূর্ণ, এটাই সম্পর্ক। সংসার করতে গেলে এর বেশি আর কি লাগে স্যার? আমি সামিরাকে অনেক ভালো রাখবো, সুখে রাখবো। সামিরা আমার টিনের ঘরে যে সুখ পাবে সেই সুখ বড় বড় অট্টালিকাতেও পাবে না। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের 4 হাত এক করে দেওয়ার, বাট আই ডোন্ট নো হাউ সাকসেসফুল আই ক্যান বি। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ইন লং। রামিমের কথা শুনে সার্জিস ব্যঙ্গাত্মক স্বরে বলল, গাছে কাঁঠাল গোফে তেল। বাই দ্য ওয়ে, চলো যাওয়া যাক। মেট্রো শপিং মল আমার পরিচিত। একটু দাম কম নিতে বলবেন স্যার, পকেটের অবস্থা তেমন ভালো না। আমি আমার বোনকে চিনি রামিম, সামিরা অল্পতেই অনেক খুশি হয়ে যায়। সামিরাকে যদি তুমি ভালোবেসে 1 ডজন কাচের চুড়িও কিনে দাও, তাতেই সামিরা অনেক খুশি হবে। সার্জিস রামিমকে নিয়ে শপিং মলে আসে। শপিং মলে এসে এত লোকের ভিড়ে সার্জিসের চোখ দুটো তার সৌন্দর্যময়ীর চোখ দুটো খুঁজে চলেছে। বারবার মনে হচ্ছে, ইস, ওই মায়াবতী চোখ দুটো যদি আবারও দেখতে পেতাম। সার্জিসের আকাশকুসুম চিন্তার মাঝে তার ফোন বেজে ওঠে। থানা থেকে কল এসেছে, তাকে একবার থানায় যেতে হবে। সার্জিস রামিমকে রেখে শপিং মল থেকে বের হতেই তার চোখ যায় কালো বোরখা পরা রমণীর দিকে। রমণীর চোখে চোখ পড়তেই সার্জিসের মেয়েটাকে চিনতে অসুবিধা হয় না। সার্জিসের মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে যায়, সৌন্দর্যময়ী এখানে? এটা কি সত্যি নাকি আবার ভ্রম? সার্জিসকে দেখে সিজদারও চিনতে অসুবিধা হয় না। সিজদা সার্জিসের দিকে এগিয়ে এসে বলল, ডাক্তারবাবু আপনি এখানে কেনাকাটা করতে এসেছেন বুঝি? তুমি কি সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছো, নাকি সবটা আমার মনের ভুল? সত্যি ছাড়া মিথ্যা মিথ্যা দাঁড়ায় আসি নাকি? সিজদাকে দেখে সার্জিসের মন আপনা আপনি ভালো হয়ে গেল। সার্জিস মুচকি হেসে মনে মনে বলল, এ দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। আমি যাকে মনে মনে খুঁজে চলেছি সে এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। আই কান্ট বিলিভ দিস। সার্জিসের থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবারও বলল, আপনার হাতের ব্যথা কমছে ডাক্তারবাবু? দৈনিক ওষুধপত্র ঠিকমতো খাচ্ছেন তো? ডাক্তারবাবুরা তো আবার শুধু রোগীদেরই খেয়াল রাখে, তাদেরকে বড় বড় ওষুধ খাইতে দেয়, বড় সুই দিয়ে ইঞ্জেকশন দেয়, কিন্তু নিজেরা নিজেদের শরীরে যত্ন নেয় না।
ঔষধও খায় না সময় মতো, ভাবে যে আমরা ডাক্তার, আমাদের আবার কি হবে। সিজদার কথা শুনে সার্জিসের মনে এক ধরনের ভালো লাগা কাজ করে। সিজদার কথার মাঝে অধিকার বোধ ফুটে উঠেছে, যেটা দেখে খুব ভালো লাগে সার্জিসের। সার্জিস তো এটাই চেয়েছিল। পারছিস, কিন্তু বলতে যাবে তার আগেই সার্জিসের ফোন বেজে ওঠে। আবারও থানা থেকে কল করা হয়েছে। সার্জিস একটু দূরে সরে এসে কল রিসিভ করে কথা বলা শেষ করে পেছনে ফিরে দেখে সিজদা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গাটা খালি, সেখানে কেউ নেই। সার্জিস আশেপাশে খুঁজেও সিজদাকে না পেয়ে বিরক্তি প্রকাশ করে বলল, ড্যাম ইট, সৌন্দর্যময়ীকে দ্বিতীয়বার কাছে পেয়েও তার সম্বন্ধে কিচ্ছু জানা হলো না। এদিকে বাড়িতে বিয়ের তোড়জোড়, সামিরার জন্মদিন, সব মিলিয়ে দাদুকেও সৌন্দর্যময়ী ব্যাপারে বলতে পারছি না। সাইফনের বিয়েটা ভালোই ভালোই মেটে যাক, এরপর আমার চুন্নি রানীকে আমার মন চুরি করার শাস্তিস্বরূপ আমার মনের জেলখানায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করব। ঘরোয়াভাবে সাইফানের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। ছাদে ছোটোখাটো একটা স্টেজ সাজানো হয়েছে। হালিমা বেগম চেয়েছিলেন আনুষ্ঠানিকভাবে নাচ গান হই হুল্লোড়ের মাধ্যমে সাইফানের হলুদ করতে, কিন্তু সাইফান আনুষ্ঠানিকতা চায়নি। সে যে হালিমা মঞ্জিরে ঠাঁই পেয়ে একটা পরিবার পেয়েছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। সাইফানের বিয়ে উপলক্ষে তার নানি বাড়ি থেকে নানা নানি সহ আরও অনেক আত্মীয় স্বজন এসেছে। শান্তা মির্জা তাদের হাতে হাতে হলুদের সব আয়োজন করছেন। এ বাড়িতে সাইফানের গায়ে হলুদ শেষ হলে তারা সিজদার গায়ে হলুদ দিতে যাবেন। শান্তা মির্জাকে খুশি মনে বিয়ের সব কাজ করতে দেখে অবাক হয়ে যায় তাথই। শান্তা মির্জাকে আড়ালে ডেকে নিয়ে বলল, একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না খালামণি, সার্জিসের সাথে তুমি যে মেয়েটার বিয়ে দিতে চাওনি, এখন আবার সেই মেয়েটার সাথে নিজের ছেলের বিয়ে দিচ্ছ। হোয়াই খালামণি, হোয়াই? সিজদার সাথে যে সার্জিদের বিয়ে হচ্ছে না, এটা তোমারই ভালো হয়েছে। তোমার রাস্তা এখন ক্লিয়ার। সার্জিসের বউ হয়ে আসার একটা সুযোগ তৈরি হয়েছে তোমার। শুধু কি আমার ভালোর জন্য? এখানে তোমার কোনো স্বার্থ নেই খালামণি? আমি যে মা তাথই, স্বামীরাকে যেমন পেটে ধরেছি তেমন শারফানকেও আমার পেটে ধরেছি। শারফানের জন্য প্রসব বেদনা সহ্য করেছি। সন্তানের ভালোর জন্য একটু স্বার্থপর হতেই হয়েছে আমাকে। সার্জিস যখন বলে সে বিয়েটা করবে না, তখন আমি আমার কাছে গিয়ে আম্মাকে বলি, আম্মা আপনি এত বড় মুখ করে সার্জিসের বিয়ে ঠিক করে আনলেন, কিন্তু সার্জিস তো আপনার মুখই রাখলো না। সত্যি বৌমা, আমি দাদুভাইকে চিনতে ভুল করেছি। এখন রাশেদকে কি জবাব দেব আমি? একটা উপায় আছে আম্মা। আমার শারফানের সাথে সিজদার বিয়ে দিলে কেমন হয় আম্মা? এতে করে এক ঢিলে দুই পাখি মারা যাবে। সিজদাও এই বাড়ির বউ হয়ে আসবে, আর আবার আপনার জবানও ঠিক থাকবে। তবে আমার একটা কন্ডিশন আছে আম্মা। সিজদার সাথে বাবুনের বিয়ে দিতে হলে বাবুনকে হালিমা মঞ্জিলে ঠাঁই দিতে হবে। বাবুনকে এই পরিবারের একজন সদস্য হিসেবে মেনে নিতে হবে। আমাদের তো টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর কম নেই আম্মা। আপনি যে যথেষ্ট দানশীল আম্মা, কিন্তু আমার ছেলেটার ক্ষেত্রে কেন এত নিষ্ঠুর আপনি? আমার ছেলেটা আর্মি অফিসার, খুব বেশি ছুটি পায় না। আমার ছেলেটাও যে ইচ্ছে হয় ছুটি পেলে তার পরিবারের সঙ্গ কাটাতে, তার মায়ের হাতে রান্না খেতে। আপনি একজন মায়ের থেকে তার সন্তানকে আরও কতদিন আলাদা করে রাখবেন আম্মা? আমার কথা শুনে আম্মা সেদিন নির্বাক হয়ে গিয়েছিল। পরে আম্মা নিজের দেওয়া কথা, নিজের জবান, নিজের মান সম্মান রাখতে আমার সমস্ত শর্ত মেনে নেয়। একটু স্বার্থপর হয়ে যদি নিজের সন্তানের ভালো হয়, আমি আমার স্বার্থপর হাজারবার হতে রাজি আছি। তবে এমনটা নয় যে আমি সিজদাকে পছন্দ করি না। সিজদা খুবই মিষ্টি, সহজ সরল একটা মেয়ে। আমার মুখের ওপর কখনই কিচ্ছুটি বলার সাহস পায় না। আমি তো আমার ছেলের জন্য এমন একটা মেয়েই খুঁজছিলাম। তাছাড়া আম্মা সিজদাকে অনেক পছন্দ করে। সিজদাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে আমার ছেলেটা পায়ের তলার মাটি শক্ত করে পারবে, তার সুন্দর একটা ভবিষ্যৎ গড়তে পারবো। তোমার পেটে পেটে এত বুদ্ধি আছে জানা ছিল না খালামণি। তোমাকে দেখে মনে হয় তুমি ভাজা মাছটা উল্টিয়ে খেতে জানো না, অথচ তুমি যে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছ সেটা কেউ বুঝতে পারছে না। আমি যা করেছি আমার ছেলের সুখের কথা ভেবে করেছি। বুঝতে পেরেছি খালামণি, তুমি গাছেরও খাবে তলারও কুড়োবে। অনেক কথা হয়েছে তাথই, বেলা গড়িয়ে যাচ্ছে। তুমি জলদি গিয়ে সাইফানকে নিয়ে আসো। সাইফানের গায়ে হলুদ শেষ হলে সবাই চৌধুরী ভিলে যাবে সানজিদার গায়ে হলুদ দিতে। সার্জিসও কি ওই বাড়িতে যাবে খালামণি? জানি না তাথই। সার্জিস তো আমার সাথে ভালো করে দুইটা কথাও বলে না। ইদানিং দেখছি আম্মার সাথেও আগের মতো সম্পর্ক নেই। হয়তো সাইফান এই বাড়িতে আসাতে সার্জিস খুশি হতে পারেনি, আর আম্মার কথায় যেহেতু সাইফান এই বাড়িতে এসেছে তাই আম্মার প্রতি রাগ অভিমান হয়েছে তার।
একবার আমি সার্জিসের বউ হয়ে এই বাড়িতে আসি, তারপর দেখো আমি ম্যাজিক করে সার্জিসের সমস্ত রাগ, অভিমান, কষ্ট সবকিছু ধুয়ে মুছে সাফ করে দিব। আগে সার্জিদের মনে জায়গা করে তো নাও, তারপর না হয় এসব স্বপ্ন দেখো। স্বপ্ন আছে বলেই আমাদের জীবন এত সুন্দর খালামণি। আমরা জানি যে জিনিসটা আমাদের হবে না, তবুও আমরা সেটা নিয়ে স্বপ্ন দেখি, ভাবতে পছন্দ করি। আমি শয়নের স্বপ্নে সবসময় শুধু সার্জিসকে দেখতে পাই। সার্জিসকে নিয়ে কল্পনার রাজ্যে আমার প্রেম ভালোবাসা, বিয়ে, বাসর, সংসার, ছেলে মেয়ে সব হয়ে গিয়েছে খালামণি। কথাটা বলে পরক্ষণে তাথই নিজের দন্ত দ্বারা জিভে কামড় দিয়ে বলল, আমি এখনই সাইফান ভাইকে নিয়ে আসছি খালামণি, বলে তাথই সাইফানকে নিয়ে আসে। সাইফানের পরনে হলুদ পাঞ্জাবি, সাদা পাজামা রয়েছে। সাইফান আসতেই তাকে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সাইফানের নানা সর্বপ্রথমে গালে হলুদ ছুঁয়ে দিয়ে সাইফানকে মিষ্টি মুখ করান। এরপর একে একে সবাই সাইফানের গায়ে হলুদ ছুঁয়ে দেওয়ার মাধ্যমে সাইফানের গায়ে হলুদের কার্যক্রম শেষ হয়। সাইফানের হলুদে সবাই উপস্থিত থাকলেও সার্জিসের দেখা মেলে না। সার্জিসকে না পেয়ে মনক্ষুণ্ণ হয় সাইফানের। চৌধুরী ভিলায় আমূল পরিবর্তন এসেছে। চৌধুরী ভিলা এক নতুন সাজে সজ্জিত হয়ে উঠেছে। চারিদিকে হরেক রকমের ফুল, লতাপাতা, রঙিন কাপড়, লাইটিং, স্ট্রিং, ল্যান্টার্ন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। নিমন্ত্রিত অতিথির প্রবেশদ্বারে নজর কাড়া করে তোলা হয়েছে। প্রবেশদ্বারে গোলাপ, চন্দ্রমল্লিকা, অর্কিড দিয়ে সাজানো হয়েছে। ছাদে খুব সুন্দর করে ফুল, রঙিন কাপড়, বেলুন, লাইট দিয়ে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের মাঝখানে বড় বড় করে জড়ি দিয়ে লেখা হয়েছে সিজদার হলুদ সন্ধ্যা। হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যায়। গতকাল বিয়ে, এটা যেন সিজদা কিছুতেই মানতে পারছে না। সকাল থেকে কিছু খায়নি মেয়েটা, খেতে ইচ্ছে করছে না, পেট ভার হয়ে রয়েছে। সবাইকে ছেড়ে থাকার যন্ত্রণা এখন থেকে যেন উপলব্ধি করতে পারছে সিজদা। সালেহা বেগমের জন্য অনেক কষ্ট হচ্ছে। ছোটবেলা থেকেই সিজদা সালেহা বেগমের সাথেই থেকেছে। সালেহা বেগম সিজদাকে গোসল করানো থেকে শুরু করে সবটা নিজ হাতে করেছেন। একজন মায়ের ভূমিকা পালন করেছেন তিনি। তার সব থেকে বড় কথা, সিজদার বিয়ে হবে ভাবতেই তার চোখের সামনে বারবার সার্জিসের চেহারাটা ভেসে উঠছে। তার জন্য চিন্তা হচ্ছে, তার হাতের কি অবস্থা জানতে ইচ্ছে করছে। গতকাল শপিং মলে যখন সার্জিসের সাথে তার দেখা হয়, সিজদার অজান্তেই তার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু সিজদা ভালো মন্দ কিছু জিজ্ঞেস করার আগেই সিজদার মামা এসে যায়। সার্জিস তখন ফোনে কথা বলে ব্যস্ত ছিল, যার দরুন সিজদা তাকে বলে আসতে পারে না। তবে বাড়িতে এসে বারবার সার্জিসের কথা মনে পড়ছিল, যার নামটা পর্যন্ত জানে না। তার জন্য এত কিসের চিন্তা? অজানা কারণে সিজদার চিন্তা হচ্ছে। এটা কি শুধুমাত্রই কৃতজ্ঞতা, নাকি অন্য কিছু বুঝে উঠতে পারে না সিজদা। সাইফানের হলুদ শেষ হতেই হালিমা মঞ্জিরের সব সদস্যরা চৌধুরী ভিলায় আসার জন্য তৈরি হয়। সামিরা হলুদ একটা গাউন পরেছে, সাথে হালকা সাজ, তাতেই ভারী মিষ্টি লাগছে দেখতে। মহিলারা হলুদ শাড়ি পরেছেন, পুরুষেরা হলুদ পাঞ্জাবি। তাথই হলুদে যাওয়ার জন্য পার্লার থেকে সাজগোজ করে এসেছে। হলুদের অনুষ্ঠান বলে কথা, কত হ্যান্ডসাম ছেলেদের আনাগোনা থাকবে সেখানে। নিজেকে এমন আকর্ষণীয়ভাবে উপস্থাপন করেছে যেন সব ছেলেদের নজর তার দিকেই থাকে। তাথইকে পার্লার থেকে ফিরতে দেখে সামিরা এগিয়ে এসে বলল, এত সাজগোজ করেছো দেখে মনে হচ্ছে তুমিই বিয়ের কোণে। তোমারই গায়ে হলুদ আপু। কেমন লাগছে আমাকে? পেতনির মতো লাগছে। হালকা সাজে ভালো লাগে তোমাকে? সামিরা কমপ্লিমেন্ট সন্তুষ্ট হতে পারল না। তাথই দাঁতে দাঁত চেপে বলল, তুই সাজগোজের কি বুঝিস? যাচ্ছিস তো বাড়ির কাজের বেড়ির মতো। হলুদের অনুষ্ঠানে কেউ গাউন পরে যায়? যত সব ফালতু লোকজন। বলে রাগে গজগজ করতে করতে তাথই সোজা সার্জিসের রুমে নক না করেই ঢুকে যায়। সার্জিস তখন সবেমাত্র শাওয়ার নিয়ে বেরিয়েছে। পরনে শুধুমাত্র একটা টাওয়াল রয়েছে। ফর্সা গায়ে বিন্দু বিন্দু পানি মুক্ত দানার মতো চকচক করছে। চুল থেকে পানি গড়িয়ে মুখের ওপর পড়ছে। সার্জিসের ঘাড়ের ওপর থাকা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতেই বের হচ্ছে। তাথইকে নজরে আসেনি তার। সার্জিসের এই রূপ দেখে তাথইয়ের বুকে কাঁপন ধরে যায়। লজ্জায় কানের লতি পর্যন্ত লাল হয়ে যায়। তাথই 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়। সার্জিসের উদম বুকে মাথা রাখার তীব্র বাসনা জাগে মনে।
তাতুই এক পা দুপা করে রুমের মধ্যে প্রবেশ করে সার্জিসের সামনে দাঁড়ায়। তাতুইকে দেখা মাত্রই সার্জিসের গায়ে শার্ট জড়িয়ে নিয়ে বলল, কারো রুমে ঢুকতে গেলে যে নক করে আসতে হয় সেই সেন্সটুকুও নেই তোর। গায়ে পায়ে বড়ই হয়েছিস, কিন্তু ভদ্রতা শিখতে পারিসনি। নেক্সট টাইম আমার রুমে ঢুকতে গেলে নক করে আসবি। হুটহাট তোর আমার রুমে আসাটা পছন্দ করি না আমি। এখন পছন্দ করো না, কিন্তু পছন্দ করতে কতক্ষণ? 1 দিন 2 দিন 3 দিন পর তোমার ঘর হবে আমারই ঘর। নিজের ঘরে নিজে আসবো, এতে নক করার কি আছে বলো তো? আমি কি কখনো বলেছি যে আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব? বলিনি তো। তাহলে কিসের ভিত্তিতে তুই এত কথা দেখছিস বলতো? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোকে ভালোবাসি না। তা তুই, তোর প্রতি বিন্দু মাত্র ফিলিংস আসে না আমার। তুই কেন এই সহজ কথাটা বুঝতে চাস না বলতো? এই প্রশ্নটা আমাকে না করে নিজের মনকে করো। পৃথিবীতে এত এত ছেলে থাকতে আমি তোমাকেই কেন বেছে নিলাম? তোমাকেই কেন আমার মন দিলাম? করো করো, নিজের মনকে প্রশ্ন করো। আমার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। ভালো হয় তুই যদি আমার রুম থেকে বেরিয়ে যাস। তাতুই এক পাও নড়ল না, বরং সার্জিসের দিকে এগিয়ে গিয়ে সার্জিসের পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলল, এই তুমি শার্ট পরলে কেন? শার্ট ছাড়াই ভালো লাগছিল তোমাকে। অবশ্য তুমি যে রূপেই থাকো না কেন, সেই রূপেই বিমোহিত হয়ে যাই আমি। স্টপ অল দিস ননসেন্স, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তোমার মতো চকলেট বয়কে দেখলে যে কোনো মেয়েই লিমিট ক্রস করতে বাধ্য। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে বলো তো? সার্জিস কোনো কথা না বাড়িয়ে তাতুইয়ের হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে দিয়ে রুমে দরজা লাগিয়ে দেয়। মুখের উপর দরজা লাগিয়ে দেওয়ায় বেশ অপমানিত বোধ করে তাতুই। অপমানে চোখ দিয়ে পানি এসে যায় তার। সে সন্তর্পণে চোখের পানি মুছিয়ে নিয়ে বলল, তুমি তাথইকে চেনো না জানেমান? তাথই যে বড্ড একরোখা জেদি। আজ হোক বা কাল হোক, তোমার তাথইয়ের কাছে ধরা দিতেই হবে। সিজদা জোহরের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখতে সালেহা বেগম প্লেট ভর্তি খাবার নিয়ে সিজদার রুমে এসে সিজদার হাত ধরে সিজদাকে বিছানায় বসিয়ে দেয়। সিজদার তড়িৎ গতিতে সালেহা বেগমের কোলে মাথা রেখে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। সালমা বেগম সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তোর কষ্টটা বুঝতে পারি রে মা, কিন্তু মেয়ে হয়ে জন্ম নিলে একদিন না একদিন পরিজন ছেড়ে চইলা যাইতেই হয়। স্বামীর ঘর যে মেয়েদের আসল ঘর। তোর কপাল ভালা যে এমন একটা ভালো পরিবারের বউ হইয়া যাচ্ছিস। গ্রামের বেডিরা একখান কথা কয়, মাইয়াগো বিয়ার ক্ষেত্রে হয় বর না হয় ঘর দেখতে হয়। কিন্তু তুই তো ঘর বর দুইটাই ভালো পাইছস মা। এমন সোনার কপাল কয়জনের হয় কদিন? তোর তো সুখী হনের কথা। আমার বুকে খুব ব্যথা করছে খালা। তোমাদের সবাইকে ছেড়ে আমি কিভাবে থাকবো খালা? তুমি যে আমার মাথায় বিলি কেটে না দিলে ঘুমোতে পারি না আমি। প্রথম একটু কষ্ট হইব, পরে দেখবি যত দিন যাবে আস্তে আস্তে সব ঠিক হইয়া যাইব। তখন ওই বাড়ির মানুষগুলা তোর আপন হইয়া উঠব। ওই বাড়ি সাইডা আইতে মন চাইব না। সকাল থেকে কিছু খাসনি, এখন কিছু খাইয়া নে। না খেয়ে থাকলি তো অসুস্থ হইয়া যাইবি, তখন তোরে লইয়া আরেক ভোগান্তি হইব। আমার খিদে নেই খালা, আমি খাবো না। সালেহা বেগম সিজদার কথায় কান না দিয়ে প্লেট থেকে এক লোকমা খাবার তুলে জোর করে সিজদার মুখে পুরে দিল। সিজদা বাধ্য হয়ে খাবার চিবোতে লাগলো। সিজদা খাবে না করেও প্লেটের খাবার শেষ করে ফেলল। এরই মধ্যে বিথি চৌধুরী সিজদার রুমে প্রবেশ করে। তার চোখে মুখে বিরক্তি প্রকাশ পাচ্ছে। সিজদা খাচ্ছে দেখে তিনি জোরপূর্বক মুখে হাসির রেখা ফুটিয়ে বললেন, সিজদা খাচ্ছিস? হ্যাঁ মামিমা, কিছু লাগবে? লাগলে আমার ডাক দিতেন, যা লাগবে আমি দিয়ে আসতাম। আপনি শুধু শুধু কষ্ট করে কেন আইতে গেলেন মামিমা? আমার প্রয়োজনে এখানে আসেনি, এসেছি তোর প্রয়োজনে। হালিমা বেগম পার্লার থেকে লোক পাঠিয়েছে, মেয়েরা ড্রয়িং রুমে অপেক্ষা করছে তোর জন্য। তুই খাওয়া দাওয়া শেষ করে অতি দ্রুত চলে আয়। ও মা, পার্লার থেকে লোক পাঠানো কি আছে? কেন, তুই খুশি হসনি? তোর তো অনেক খুশি হবার কথা। তুই তো এটাই চেয়েছিলি। কত বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে, তাদের কি টাকা পয়সা কম আছে নাকি? তাদের বাড়ির বউ বলে কথা, পাড়াল থেকে লোক না পাঠালে হয় নাকি? তারা এসেছে তোর হাতে মেহেদি দিবে বলে। মেহেদি শুকিয়ে গেলে আবার হলুদ সন্ধ্যার জন্য তোকে তৈরি করতে দিবে।
তুই বেশি দেরি করিস না, তাড়াতাড়ি আয়। বলে বিথি চৌধুরী চলে আসতে গেলে সিজদা বলল, মামিমা। সিজদার কথায় বিথি চৌধুরী পেছন ফিরে বলল, আবার কি হলো, কিছু বলবি? আপামনি কোথায়? সেদিনের পর থেকে আপামনিরে দেখছি না। আপামনি কি বাড়িতে নেই? ঐশ্বর্যের কথা শুনে বুক ধক করে উঠল বিথি চৌধুরীর। সিজদাকে কি জবাব দিবে জানা নেই তার। তিনি নিজের মেয়েকে খুব ভালো করে চিনেন, তাই তো যখনই ঐশ্বর্যের সিজদাকে নিয়ে বাড়িতে যাওয়ার কথা শোনেন তখনই তার সন্দেহ জাগে। তিনি বুঝতে পেরেছিলেন ঐশ্বর্য মনে মনে কিছু একটা ছক কষছে, কিন্তু সেটা যে কিডন্যাপিংয়ের মতো এত বড় একটা ক্রাইম হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। তিনি সরাসরি ঐশ্বর্যকে সিজদার কিডন্যাপিংয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে ঐশ্বর্য প্রথমে অস্বীকার করে, পরে ঐশ্বর্যকে জেরা করতে ঐশ্বর্য বিথি চৌধুরীর কাছে সবটা স্বীকার করে। সবটা শুনে বিথি হতবাক হয়ে যান। রাগের বশে প্রথমবারের মতো মেয়ের গায়ে হাত তোলেন, কিন্তু পরক্ষণে ঐশ্বর্যের চোখে পানি দেখে কলিজা মোচড় দিয়ে ওঠে তার। তিনি ঐশ্বর্যকে বুকে টেনে নিয়ে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেন। মেয়ের দুশ্চিন্তায় পাগল প্রায় অবস্থা হয়ে যায় তার। গুন্ডাগুলো যেহেতু পুলিশের হেফাজতেই ছিল, পুলিশের জেরার মুখে যদি ঐশ্বর্যের নাম বলে দেয় তখন তো পুলিশ এসে ঐশ্বর্যকে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাবে, ঐশ্বর্যের কেরিয়ার শেষ হয়ে যাবে। ঐশ্বর্যের সেফটির কথা চিন্তা করে তিনি মেয়েকে রংপুর তার কাজিনদের বাসায় পাঠিয়ে দেন। তিনি এটাও বলে দিয়েছেন যতদিন না কেস সলভ হচ্ছে ততদিনে ঐশ্বর্যের রংপুরে গা ঢাকা দিয়ে থাকতে হবে। বিথি চৌধুরী থেকে রেসপন্স না পেয়ে সিজদা আবারও বলল, আপামনি আমার বিয়েতে থাকবে না মামিমা? কোথায় আপামনি? সিজদার প্রশ্নের উত্তর না দিয়ে বিথি চৌধুরী নিজের রুমে এসে ঐশ্বর্যকে কল করেন, কিন্তু ঐশ্বর্য কল রিসিভ করে না। মায়ের জন্য বড্ড চিন্তা হয় তার। তিনি পুনরায় কল করেন, সাথে সাথে ঐশ্বর্য কল রিসিভ করে বলল, আর কতদিন আমি এভাবে গা ঢাকা দিয়ে থাকবো মম? বিরক্ত লাগছে আমার। নিজেকে দাগি আসামি মনে হচ্ছে। সব কিছু হয়েছে এই বুড়িটার জন্য। বুড়িটা যত নাটক জানে। এই বুড়ি, এখন যদি বুড়িটাকে সামনে পেতাম বলতাম, নাটক কম করো প্রিয়, নাটকবাজ মহিলা একটা। সবটা হয়েছে তোমার রাগ জেদের কারণে। শুধু শুধু বুড়িটার দোষ দিচ্ছ কেন? তোমাকে কে বলেছিল এত বড় একটা ক্রাইমের সাথে ইনভলভ হতে? তোমার পাপা যদি জানতে পারে তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবে না, তোমার সাথে সাথে আমাকেও কথা শোনাবে। তুমি বুড়িটার পক্ষ নিয়ে কথা বলছো মম? হ্যাঁ বলছি, বলতে বাধ্য হচ্ছি, কারণ এখানে হালিমা বেগমের কোনো দোষ নেই, সব দোষ তোমার। যা করেছি বেশ করেছি, এখানে বুড়িটার দোষ ও কম নয় মম। বুড়িটা যদি আগেই বলতো আমার হিরোর সাথে সিজদার বিয়েটা হচ্ছে না, অন্য কারোর সাথে হচ্ছে, তাহলে আমার এত কিছু করতেই হতো না, আর না আমাকে পালিয়ে বেড়াতে হতো। আমি আর নিতে পারছি না মম। বাড়িতে কত আনন্দ ফুর্তি হচ্ছে আর আমি এখানে বসে বসে আঙুল চুষছি। তুমি টেনশন করো না বেবি, আমি দেখছি কি করা যায়। তোমার মমের টাকা পয়সা কম আছে নাকি? টাকা দেখলে কাঠের পুতুলও হা করে থাকে। একটু সময় দাও, টাকা দিয়ে সবটা ক্লোজ করে দেব। যা করার তাড়াতাড়ি করো। ওকে বেবি, তুমি প্যানিক করো না, রাখছি আমি। ওকে মম। বলি ঐশ্বর্য কল কেটে দিয়ে গ্যালারিতে গিয়ে সার্জিসের ছবি বের করে ছবিতে আলতো চুমু দিয়ে বলল, চেয়েছিলাম হতে তোমার মনের রাজ্যের রানী, কিন্তু তুমি আমায় বানিয়ে দিলে পলাতক আসামি। মেহেদি আর্টিস্ট লাবণ্য খুব সুন্দর করে সিজদার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কিন্তু সিজদার মন ভার হয়ে আছে। সব কিছুতেই বিরক্ত লাগছে তার। সিজদার মন খারাপ দেখে মেহেদি আর্টিস্ট লাবণ্য বলল, জানো সিজদা, আমার বিয়ের পরের দিন সকালে কি হয়েছিল? সিজদা ছোট করে জবাব দেয়, না আপা। তাই তো, তুমি কিভাবে জানবে? আমি তো তোমাকে বলিনি, তাহলে তুমি কিভাবে জানবে বলো? তাহলে শোনো কি হয়েছিল। কাকতালীয়ভাবে আমার বর আমার ভাইয়ের নাম একই। তো বিয়ের পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পরেই দেখি রুমে লাইট জ্বলছে। লাইটের আলো সহ্য হয় না আমার। আমি বাড়িতে যেভাবে চিৎকার করতাম সেভাবে চিৎকার করে বলে উঠেছিলাম, এই রাফিন কুত্তা, রুমের লাইট বন্ধ কর, না হলে লাথি মেরে তোর প্যান্ট ছিঁড়ে দিব। মানে আমি বিয়ের পরেও ভুলে গেছিলাম যে আমি বিবাহিত। মেয়েটার কথা শুনে সিজদা হেসে দেয়, যা দেখে লাবণ্য বলল, তোমার হাসিটা খুব সুন্দর সিজদা, বরকে ঘায়েল করার জন্য এমন মিষ্টি হাসি যথেষ্ট। সবসময় এমন হাসি খুশি থাকবে। আচ্ছা, তোমার বরের নামের প্রথম অক্ষর কি গো? লাবণ্যর প্রশ্নে থতমত খেয়ে যায় সিজদা।
সে তো তার বরের নামটা পর্যন্ত জানে না। সার্জিসের নাম জানতো, কিন্তু সার্জিসের সাথে তো তার বিয়ে হচ্ছে না, অন্য কারোর সাথে হচ্ছে। সিজদা কিছু বলতে যাবে তার আগেই বিথি চৌধুরী এসে বলল। লাবণ্য সিজদার হাতে মেহেদি দিতে দিতে বলল, জানো সিজদা, আমার বিয়ের পরের দিন সকালে কি হয়েছিল? তাই তো, তুমি কিভাবে জানবে? আমি তো তোমাকে বলিনি। তাহলে তুমি কিভাবে জানবে বলো? তাহলে শোনো কি হয়েছিল। কাকতালীয়ভাবে আমার বর আমার ভাইয়ের নাম একই। তো বিয়ের পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার পরেই দেখি রুমে লাইট জ্বলছে। লাইটের আলো সহ্য হয় না আমার। আমি বাড়িতে যেভাবে চিৎকার করতাম সেভাবে চিৎকার করে বলে উঠেছিলাম, এই রাফিন কুত্তা, রুমের লাইট বন্ধ কর, না হলে লাথি মেরে তোর প্যান্ট ছিঁড়ে দিব। মানে আমি বিয়ের পরেও ভুলে গেছিলাম যে আমি বিবাহিত। তোমার হাসিটা খুব সুন্দর সিজদা, বরকে ঘায়েল করার জন্য এমন মিষ্টি হাসি যথেষ্ট। সবসময় এমন হাসি খুশি থাকবে। আচ্ছা, তোমার বরের নামের প্রথম অক্ষর কি গো? ওর হবু বরের নাম সাইফান। সাইফান মিন প্রথম অক্ষর এস, বা চমৎকার। অ্যাজ ফর সাইফান, অ্যাজ ফর সিজদা, দুজনের নামের মিলের মতো। আশা করি তোমাদের মনের মিলও হবে। সিজদা প্রত্যুত্তরে শুধু মিষ্টি হাসি উপহার দেয়। মেহেদি দেওয়া শেষ হলে সিজদা কিছুক্ষণ মেহেদি শুকিয়ে যাওয়ার অপেক্ষা করে। মিনিট কয়েক অতিবাহিত হবার পর সিজদা হাত ধুয়ে দেখে মেহেদির গাঢ় লাল রং তার হাতে যেন জ্বলছে। সিজদার হাত দেখে সালমা বেগম বলল, শুনছি যার হাতে মেহেদির রং যত করা হয় তার বর নাকি তারে তত ভালোবাসে। তোরে তো জামাই বাবাজি মেলা ভালোবাসবো রে সিজদা, বর সোহাগী হবি তুই। সালমা বেগমের কথায় সিজদা লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে আসে। পার্লারের মেয়েরা খুব সুন্দর করে সিজদাকে হলুদের সাজে সজ্জিত করে দিয়েছে। তার পরনে রয়েছে কাঁচা হলুদ রঙের শাড়ি, গলায় হাতে কানে মাথায় গোলাপ আর গাঁদা ফুলের সংমিশ্রণে তৈরি গহনা পরানো হয়েছে। মুখে ভারী মেকআপ, ডাগর ডাগর চোখ দুটো, আইলাইনার, মাস্কারা, গ্লিটার পেয়ে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, নিজ নেট ঠোঁটের বাম সাইডে কালো কুচকুচি তিলটা যেন মুখের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তার হাত দুটো মেহেদির গাঢ় লাল রঙে রঙিন হয়ে উঠেছে। সিজদার সাজ কমপ্লিট হলে পার্লারের মেয়েটা সিজদাকে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারে না সিজদা। মেকআপের আড়ালে ডেকে গিয়েছে সিজদার নিজস্ব রূপ। সিজদার সাজ কমপ্লিট হতে না হতেই হালিমা মঞ্জিলের সদস্যরা বিয়ের উপঢৌকন নিয়ে চলে এসেছেন। হালিমা বেগম এসে সিজদাকে জড়িয়ে ধরে সিজদার কপালে চুমু দিয়ে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। এ যেন আসমান থেকে পরি নেমে আসছে। ভাগ্যিস সাইফান এখানে নেই, থাকলে সাইফানের দফা হয়ে যেত আজ। হলুদের সাজে একদম হলুদ পরি লাগছে। ধন্যবাদ দাদিজান। সামিরা প্রথমবার সিজদাকে দেখছে। হালিমা বেগমের মুখে সিজদার প্রশংসা শুনে সিজদাকে দেখার জন্য মনটা আকুপাকু করছিল। চৌধুরী ভিলায় প্রবেশ করেই সামিরা দৌড়ে সিজদার কাছে চলে আসে। সিজদাকে সামিরার খুব পছন্দ হয়। সামিরা সিজদার দিকে এগিয়ে এসে বলল, হাই, আমি সামিরা, তোমার একমাত্র ননদিনী। সিজদা হাসি মুখে সামিরার সাথে কুশলাদি বিনিময় করল। সামিরা অনেকগুলো সেলফি তুলে নিল সিজদার সাথে। প্রথম দেখাতেই সিজদার সাথে সামিরার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। তাথু এসে সিজদাকে দেখে কে মনে মনে বলল, সার্জিস এই মেয়েকে রিজেক্ট করেছে। সৌন্দর্যের দিক থেকে আমি তো এই মেয়ের নখের যোগ্যও না। সার্জিস কি আদৌ এই মেয়েকে দেখেছে? আমার কেন জানি মনে হচ্ছে সার্জিস সিজদাকে না দেখে রিজেক্ট করেছে। এমন নিখুঁত মেয়েকে দেখে কোনো পুরুষেরই রিজেক্ট করার সাধ্য নেই। না না, বিয়ে না হওয়া পর্যন্ত সার্জিসকে কোনোভাবেই এই মেয়ের মুখোমুখি বা সিজদার কোনো ছবি দেখতেও দেওয়া যাবে না। এই মেয়েকে দেখে যদি সার্জিস বিয়ে করতে চায় তখন আমার কি হবে? হালিমা মঞ্জিলের বউ হয়ে আসার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আজীবন। ভালোই হয়েছে সার্জিস হলুদ সন্ধ্যায় আসেনি, কিন্তু বিয়েতে তো ঠিকই আসবে। কিন্তু না, আমি থাকতে সেটা হতে দিব না। সার্জিসকে কিছুতেই বিয়েতে উপস্থিত থাকতে দেওয়া যাবে না, কিছুতেই না। সিজদাকে নিয়ে এসে স্টেজে বসিয়ে দেওয়া হয়। সিজদার বুক দুরু দুরু করছে, অজানা ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সিজদার অস্বস্তি বুঝতে পেরে হালিমা বেগম এসে সিজদাকে স্বাভাবিক করার চেষ্টা করে।
সিজদার স্বাভাবিক হতেই হলুদের কার্যক্রম শুরু হয়। সর্বপ্রথম রাশেদ চৌধুরী এসে সিজদাকে মিষ্টিমুখ করিয়ে সিজদার গায়ে হলুদ ছুঁয়ে দেয়। বিথি চৌধুরীর অনিচ্ছার সত্ত্বেও মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে সিজদার গালে হলুদ ছুঁয়ে দেয় তিনি। সালেহা বেগম সিজদার গালে হলুদ ছুঁয়ে দিতে গিয়ে চোখের পানি ছেড়ে দেন। সিজদা তাকে ছেড়ে চলে যাবে এটা ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তিনি যেতেই একে একে সবাই এসে সিজদাকে মিষ্টিমুখ করিয়ে গালে হাতে হলুদ ছুঁয়ে দেয়। এরপর শুরু হয় নাচ গান। সামিরা তাঁতুই সহ আরও অনেকে পারফর্ম করে। ফটোশ্যুট, নাচ গান, হই হুল্লোড়ের মধ্য দিয়ে শেষ হয় সিজদার হলুদ। 2 দিন পর সার্জিসের একটা ক্রিটিক্যাল অপারেশন করতে হবে। এর জন্য সার্জিস ডিনার শেষ করে বাইরের দেশের বড় বড় ডক্টরদের সাথে ভিডিও চ্যাট করছিল, তাদের থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করছিল। এমন সময় সাইফান তার রুমে প্রবেশ করে। সার্জিসকে ভিডিও চ্যাট করতে দেখে সাইফান নিঃশব্দে সার্জিসের পাশে বসে সার্জিসের রুমের দিকে চোখ বুলিয়ে নিল। রুমটা খুবই পরিপাটি করে সাজানো গোছানো, মনে হচ্ছে না এটা কোনো ছেলের রুম। রুমের প্রত্যেকটা আসবাবপত্রে আভিজাত্যের ছোঁয়া লেগে রয়েছে। সাইফান সেগুলোই দেখছিল। এরই মধ্যে সার্জিস ভিডিও চ্যাট শেষ করে গম্ভীর স্বরে সাইফানের উদ্দেশ্যে বলল, কি চাই? গুনে গুনে তুই 1 মাস 12 দিনের ছোট আমার, তাই তুই করেই বলছি। তোকে তুই বলে সম্বোধন করা আমার ভাইগত অধিকার। তুই আমাকে ভাই বলে না মানলেও আমি তোকে ছোট ভাই মনে করি। আমার ফ্রেন্ড, ব্যাচমেট সবাই জানে আমরা 2 ভাই। আমি অনেক গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলি আমার ভাই একজন কার্ডিওলজিস্ট। যদি আমি জানি তুই আমাকে খুব একটা পছন্দ করিস না, পছন্দ না করাটাই স্বাভাবিক, কারণ আমি তো তোর রক্তের কেউ না। ভুল জানো তুমি। তোমাকে অপছন্দ কেন করবো বলো তো? তোমাকে অপছন্দ করার কোনো কারণ নেই আমার কাছে। তাই যদি হয় তাহলে আমার বিয়েতে সবাই এত আনন্দ ফুর্তি করছে, অথচ তুই একটা বারের জন্যেও সেখানে গেলি না কেন? সামিরা তোকে কতবার করে বলল মেয়েদের বাড়িতে হলুদ সন্ধ্যায় যেতে, তুই সেখানেও গেলি না। তুমি তো জানো আমি কত বিজি থাকি। ছুটিতে থাকলেও এমার্জেন্সি কল পেলে হসপিটালে ছুটতে হয়। শুধু পেশেন্টদের সময় দিলে হবে? আগামীকাল তোর যতই ডিউটি থাকুক, অপারেশন থাকুক, ইমার্জেন্সি কেস থাকুক, আমি কিন্তু তোকে ছাড়বো না। বিয়েতে যেতেই হবে তোর। যদিও আগামীকাল অফ ডে, তবু আমি শিওর হয়ে কিছু বলতে পারছি না। এসব গান বাজনা হই হুল্লোড় একদমই ভালো লাগে না আমার। আমি বরাবরই এসব থেকে দূরে থাকি। কোনো অজুহাত শুনবো না আমি। তোকে যেতে হবে মানে যেতে হবেই। একটা দিনই তো, তোকে নাচ গান হই হুল্লোড় করতে হবে না। তুই শুধু বিয়েতে উপস্থিত থাকবি। ওকে, চেষ্টা করে দেখব। চেষ্টা করব বললে হবে না, তোকে যেতেই হবে। তুই না গেলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ওকে, যাব। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি অনেক খুশি হয়েছি। অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়, সকালে দেখা হবে। বলে সাইফান সার্জিসের রুম থেকে বেরিয়ে যায়। সাইফান যেতেই সার্জিস রুমের লাইট অফ করে বিছানায় গা এড়িয়ে দেয়, কিন্তু বিধি বাম, তার চোখে কিছুতেই ঘুম আসছে না। সার্জিস বিছানা ছেড়ে উঠে সোফায় বসে 2 হাতে মাথা চেপে ধরে বলল, আমার মন চুরি করে তুমি নিশ্চয়ই খুব আয়েশ করে ঘুমিয়ে আছো, কিন্তু আমার চোখের ঘুম যে কেড়ে নিয়েছো, এখন এর দায়ভার কে নেবে? নিজেকে নিজে প্রশ্ন করে উত্তর পায় না সার্জিস। সার্জিস কিছুক্ষণ রুমের মধ্যে পায়চারি করে আবারও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু চোখে ঘুম ধরা দিচ্ছে না দেখে সার্জিস কাগজ, কলম, পেন্সিল, রং তুলির সাহায্যে তার মায়াবতীর মায়াবী ভীতু মুখটা ফুটিয়ে তোলার চেষ্টা করে। হালিমা বেগম সিজদাকে শহরের সবচেয়ে বড় বিউটিশিয়ান অতসী মণ্ডলের কাছে নিয়ে এসেছেন। অতসী মণ্ডলের হাতের জাদুর কথা অনেক শুনেছে হালিমা বেগম, তাই তো তিনি সিজদাকে তার পার্লারে নিয়ে এসেছেন। তিনি সিজদাকে খুব সুন্দর একটা লুক দিয়েছেন। সিজদার থেকে চোখ ফেরানো দায় হয়ে পড়ছে। সিজদার সাজ কমপ্লিট হলে তারা পর্দার থেকে বের হতে হালিমা বেগমের ফোন বেজে ওঠে। হালিমা বেগম কল রিসিভ করে হ্যালো হ্যালো করতে থাকেন, কিন্তু কথা বুঝতে না পেরে একটু দূরে সরে যান। ঠিক তখনই সিজদার সামনে একটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ায়। সিজদা কিছু বুঝে ওঠার আগেই গাড়ির দরজা খুলে সিজদাকে গাড়ির ভেতর নিয়ে গিয়ে নাকের রুমাল চেপে ধরা হয়, যার দরুন সিজদার মাথায় চক্কর দিতে শুরু করে। চোখের সামনে সবটা ঝাপসা দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সিজদা সেন্সলেস হয়ে যায়। চোখে মুখে পানির ছিটা পেতেই টিপ টিপ করে চোখ মেলে তাকায় সিজদা।
কিন্তু চোখ খুলে বুঝে উঠতে পারে না সে কোথায় রয়েছে। মাথাটা এখনো ভার হয়ে আছে তার। সে কিছুক্ষণ পুরো রুমে চোখ বুলিয়ে নেয়, পরে বুঝতে পারে সে কাজী অফিসে রয়েছে। কিন্তু এটা বুঝতে পারে না যে সেখানে তাদের বাড়িতেই ঘটা করে বিয়ের আয়োজন করা হয়েছে, সেখানে তাকে জোরপূর্বক কাজী অফিসে তুলে নিয়ে আসা হয়েছে কেন, আর কে বা কারা তাকে তুলে নিয়ে এসেছে। সিজদা ভাবতে পারছে না কিছু। প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সিজদা আশেপাশে তাকিয়ে দেখে কোনো লোকজন নেই, পুরো অফিস একদম ফাঁকা। সে আর এক মুহূর্ত বিলম্ব না করে সিজদা কাজী অফিস থেকে বেরিয়ে যেতে উদ্যত হয়। তখনই একজন পুরুষ এসে তার সামনে দাঁড়ায়। মানুষটাকে দেখে সিজদার চোখে মুখে হাসির ঝিলিক দেখা দেয়। সিজদা মানুষটাকে ভালো করে পরখ না করেই বলল, আপনি এখানে?